আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি ইংরেজিতে এটিকে বলা হয় অড, ও ডাবল ডি, অড, যার অর্থ বিব্রতকর, অসামঞ্জস্যকর, ক্ষেত্র বিশেষে অপ্রাসঙ্গিক, দেখতে অন্য সবার মতো নয়। আমরা বলি না অড মানে একটা ভেড়ার পাল আছে, কিন্তু ভেড়ার পালের মধ্যে একটা হঠাৎ করে একটা গাধা দাঁড়িয়ে গেল, তো সেক্ষেত্রে গাধাটি হলো অড। এটি গরুর পাল আছে, বিশাল একটা গরুর পাল আছে, তার মধ্যে একটা ছাগল, ছাগলটি হলো অড। এটা মানুষ আছে, এটা বিরাট মানুষের সমারোহ আছে, তার মধ্যে হঠাৎ করে একটা গোকরা সাপ এসে গেল, অড। এরকম যে তারেক রহমান সাহেব, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, দেশের একটা সবচেয়ে বড় দল, এখন যেহেতু ক্ষমতায় যারা থাকে তারাই বড় দল, তো সেই বড় দলের যিনি প্রধান ব্যক্তি, সভাপতি, চেয়ারম্যান, এখন তিনি কি নেতা হতে পারবেন বা নেতা হয়েছেন, এ ধরনের প্রশ্ন করাটাই তো একটা নির্বুদ্ধিতা, এটা বোকা। তাহলে আমি এই নির্বোধের মতো, বোকার মতো একটা বিষয় নিয়ে কেন আলোচনা করছি, সেটা আপনাদের যদি ধৈর্য থাকে, শুনতে ইচ্ছা করে, আপনারা শুনতে পারেন। আর যাদের শুনতে ইচ্ছা না করে, তারা দু চারটি গালি দিয়ে চলে যেতে পারেন। প্রথমত হলো যে নেতা যিনি হবেন, দ্য লিডার, তাকে নেতা হিসাবে জন্মগ্রহণ করতে হয়। অর্থাৎ তিনি যখন জন্মগ্রহণ করেন, তার বডি, তার চাহনি, তার মানে ফিজিক্স, দৈহিক গঠন, তার রসায়ন, সব কিছুর মধ্যেই নেতৃত্বের একটা গুণাবলী, একটা আউটলুক চলে আসে। তিনি যে খুব বড় লম্বা হবেন, নট লাইক দ্যাট। তিনি যে খুব সুন্দর হবেন, নট লাইক দ্যাট। কিন্তু তার সব কিছু মানে জন্মের পর থেকে, যেদিন থেকে জন্ম নেবেন সেদিন থেকে তার মনে হবে তিনি নেতা। যেমন চেঙ্গিস খান জন্ম নিয়েছেন, মায়ের পেট থেকে জন্ম নিলেন, তার হাত মুষ্টিবদ্ধ, হাতটা খোলা হলো, দেখা গেল যে হাতের ভিতরে রক্তপিণ্ড, মানে মায়ের পেটের জমাট বাঁধা রক্ত সে মুঠ করে ধরে আছে। সবাই মনে করলে শিশু তো সাধারণ শিশু নয়, এ বড় হয়ে অনেক কিছু হবে। আচ্ছা, আলেকজান্ডার জন্ম নিলেন, একেবারে যেদিন জন্ম নিলেন সেই দিন থেকে যেদিন রাষ্ট্র ক্ষমতা নিলেন, প্রত্যেকটা লোক ভাবলো এ একজন নেতা। জুলিয়াস সিজার একই অবস্থা। আপনি মাদুরো, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা, যার ডাক নাম মাদুরো, না ঠিক মাদুরো নয়, সরি, মাদিবা, মাদিবা, তার ডাক নাম হলো মাদিবা। তো এই মাদিবার জীবনী পড়ে দেখেন, মহাত্মা গান্ধীর জীবনী পড়ে দেখেন, পণ্ডিত জওহরলাল নেহেরুর জীবনী পড়ে দেখেন। একেবারে তার যখন জন্ম হলো 2-3 বছর বয়স, তখন থেকেই প্রকাশিত হতে থাকলো যে তিনি নেতা হবেন বা তিনি নেতা হিসেবেই জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন, ইভেন জিয়াউর রহমানের কথা চিন্তা করেন। এই দুজন লোক মানে তারা শৈশব থেকেই ক্যাপ্টেন ছিলেন, ক্লাসের ক্যাপ্টেন ছিলেন, ভালো ছাত্র ছিলেন বা মন্দ ছাত্র ছিলেন, ফুটবল মাঠে মারামারি নেতৃত্ব দিতেন, নিজের ঘরের খাবার না খেয়ে সেই অন্যের মানুষের ঘরের যে খাবার আছে সেই খাবার পৌঁছানোর জন্য নিজে না খেয়ে আছেন, অন্যকে খাওয়াতেন আমাদের দেশে। এভাবে নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে আমরা মাওলানা আবুল কালাম আজাদ, লিকওয়ান, ভারতের স্বাধীনতা সংগ্রামের যে সকল অগ্রগামী রয়েছে, স্যার আশুতোষ মুখোপাধ্যায় থেকে শুরু করে শরৎ বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহেরু, শেরে বাংলা একে ফজলুল হক, এরকম অসংখ্য নেতা নাম আপনারা বলতে পারবেন, যারা একেবারেই যেমন শেরে বাংলা ফজলুল হক, আমরা ছোটকালে কি পড়েছি, তিনি তার বাড়ির পাশে যে নদীটি, সেই নদীটি সাঁতরে পার হতেন, কুমির ভরা ছিল। তিনি বই কেনার পরে 2-3 দিন পরে বইগুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। বাবা জিজ্ঞেস করলো কেন ছিঁড়ে ফেলেছিল, বলে যে ওগুলো মুখস্থ হয়ে গেছে। আর এক সিট বই আনা হলো, তো তিনি বলে দিলেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মুখস্থ বলে দিলেন। এগুলো তো সত্য কথা।
এখন আপনি দেখা গেল যে খ লিখতে কলম ভাঙেন 33টা, খ লিখতে আপনার হাঁটু ভেঙে যায়, গ উচ্চারণ করতে আপনার গলা ভেঙে যায়, মার খেতে খেতে ছোটকালে ট্রান্সলেশন পার্টস অফ স্পিচ মার খেতে খেতে ফেলু গদে হতে হতে আপনার জীবন শেষ হয়ে যায়। তো হঠাৎ করে আমরা আপনাকে বললাম যে ও মাই গড, ইউ আর এ বিগ দার্শনিক ফিলোসোফার, আপনার মতো কোনো জ্ঞানই নাই, আপনি যে লেখাপড়া করেননি। এটাই তো জ্ঞানের একটা প্রধান লক্ষণ। আপনি যদি আজ জ্ঞান অর্জন করতেন, লেখাপড়া করতেন, তাহলে কেউ না কেউ আপনাকে বলতে পারতো যে আমি তার শিক্ষক, আমি তাকে শিখিয়েছি। যেহেতু আপনি লেখাপড়া করেননি, এই জন্য স্বয়ং আল্লাহ হলেন আপনার শিক্ষক। কাজী হে নেতা, আপনাকে সালাম। এই ঘটনা কি আমাদের পৃথিবীতে ঘটে না? অহরহ ঘটে। তো এই যে নেতৃত্ব জন্মগ্রহণ করে, জন্মের পর থেকে সে ধীরে ধীরে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, সে অবস্থায় তিনি তার নেতৃত্বের প্রমাণ দেন শৈশব থেকে একেবারে জীবন পর্যন্ত। নেতার যে গুণাবলী, তিনি 1% নিজেকে নিয়ে চিন্তা করেন, 90% মানে 99% পৃথিবী নিয়ে, অন্য মানুষ নিয়ে, দেশ জাতি নিয়ে চিন্তা করেন। তিনি উপার্জন করেন, নিজে খান 1%, 99% অন্য মানুষকে খাওয়ান। নেতা কখনো অন্যেরটা খায় না, নেতা অন্যকে খাওয়ায়। এই হলো নেতার স্বাভাবিক বৈশিষ্ট্য। তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেব, তার যারা ক্লাসমেট, তার যারা বাল্যবন্ধু, তার যারা সহকর্মী, তারা তার শৈশবের এই বিষয়গুলো সম্পর্কে সাক্ষ্য দেবেন। যৌবনে বা বর্তমানে এখন আমরা তাকে যে অবস্থায় দেখছি, আমরা তো সবাই তাকে দেখছি প্রধানমন্ত্রী হিসেবে, তাকে দেখছি বিএনপির সভাপতি হিসেবে, তো তিনি তো নেতা হয়েই আছেন। তো এটা নিয়ে আমাদের প্রশ্ন করার কি আছে? এটা নিয়ে প্রশ্ন করছি এই কারণে যে এই শতাব্দীর সবচেয়ে সেরা, সবচেয়ে উল্লেখযোগ্য এবং সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য যে ব্যক্তি, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফিলোসফার, অ্যাজ এ স্টেটসম্যান এবং অ্যাজ এ আইকনিক ফাউন্ডার অফ এ নেশন, তিনি হলেন সিঙ্গাপুরের, আধুনিক সিঙ্গাপুরের জনক প্রতিষ্ঠাতা জনাব লি কুয়ান। তো তিনি একটা সূত্র দিয়েছেন, দুটো সূত্র দিয়েছেন। সেটা হলো নেতা কিভাবে তৈরি হয়। প্রথম সূত্রটা বলে নিই। তিনি যেটি বলেছেন যে আমাদের এই সমাজে, এই দুনিয়াতে যত মানুষ জন্ম নেয়, 99% মানুষ জন্ম নেয় এজ এ সিম্পল ম্যান, জাস্ট লাইক পটেটো, তরি তরকারির মতো। এদের জন্ম হয় শুধু মরে যাওয়ার জন্য, এরা বেঁচে থাকে শুধু খাওয়ার জন্য, আর এরা চিন্তা করে কেবলমাত্র নিজের জন্য। এটা হলো 99% লোক। আর একজন মানুষ এই বৃত্তের বাইরে গিয়ে অন্যের কথা চিন্তা করে, অন্যের জন্য কাজ করে, এবং সে চেষ্টা করে, অনেক ক্ষেত্রে সফল হয় না, কিন্তু সে চেষ্টা করে মানুষের কল্যাণের জন্য। এই যে 1%, সে হলো জন্মগতভাবে নেতৃত্বের গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে। তো 100 জনের মধ্যে 99 জন সাধারণ মানুষ, একজন নেতৃত্বের গুণাবলী আছে। এই যাদের 100 জন আছে, এদের মধ্যে কর্মজীবনে সফল হয় একজন। মানে ধরুন 10,000-এর মধ্যে 100 × 100, 10,000 মানুষের মধ্যে একজন নেতৃত্বের গুণাবলী আছে, কিন্তু জীবনে সফল হয়ে গেল। সে মেম্বার হলো, চেয়ারম্যান হলো, সিভিল সার্ভিসে গেল, মিলিটারি সার্ভিসে গেল, প্রমোশন পেল, ইউনিট কমান্ডার হলো, অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলো। তো এইভাবে যদি 18 কোটি মানুষের মধ্যে 10,000 দিয়ে ভাগবেন, এই কজন মানুষ নেতৃত্বের গুণাবলীর সম্পন্ন মানুষ, আপনি জীবনে সফল হয়েছেন। এরপর যদি সার্থক ধরেন, যে সত্যিকার অর্থে তিনি নেতা হয়েছেন, সফল হয়েছেন, জনগণের প্রশংসা পেয়েছেন, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে এবং সুন্দরভাবে মান সম্মান সহকারে মরে গেছেন, আনটিল হিজ ডেথ, কাউকে সফল বলা যাচ্ছে না, সার্থক বলা যাচ্ছে না। এদের সংখ্যা 1 in a million, মানে প্রতি 10 লাখে একজন। তাই যদি হয়, তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 180 জন মানুষ, তারা কেউ হয়তো ধর্মীয় সেক্টরে, কেউ রাজনীতিতে, কেউ অন্য জায়গাতে, এরকম সফল সার্থক নেতা। তো বুঝতে পারেন যে এটা হলো লি কুয়ানের প্রথম থিওরি।
যে থিওরিটি নিয়ে আমি আলোচনা করব এখন তারেক রহমান সাহেব সম্পর্কে, সেটা লিকুয়ানের দ্বিতীয় থিওরি। সেটি হলো যে তিনি কখনো নেতা হবেন না, তিনি কখনো নেতা নন। যিনি জনগণের জন্য চিন্তিত, মানে জনগণের খুশির জন্য, জনগণের বাহবা পাওয়ার জন্য, জনগণ তালি দিবে, জনগণ প্রশংসা করবে, এই জন্য তিনি কাজ করেন। তিনি কখনো নেতা নন। ইন্টারনেটে দেখতে পারেন, এটা উনি বলেছেন। দ্বিতীয়ত হলো যে জনগণ নেতাকে মোটিভেট করে, জনগণ নেতাকে বাধ্য করে, এবং জনগণের যে চাহিদা, হুকুম, তাদের প্রেসার, তাদের মব ইত্যাদি কারণে যখন নেতা তার সিদ্ধান্ত পরিবর্তন করে বা নেতা তার সিদ্ধান্ত গ্রহণ করে, সেই নেতা কখনো জীবনে সফল হতে পারে না। সার্থক তো দূরের কথা, কখনই সফল হতে পারে না। নেতা হলেন তিনি যিনি এমন সিদ্ধান্ত নেবেন যেটা মানুষের মনোমস্তিষ্কে ঢুকবে না। প্রত্যেকটা মানুষ সারপ্রাইজ হয়ে যাবে, অবাক হয়ে যাবে যে এটা কি করে সম্ভব, এটা হবেই না, এটা ইম্পসিবল। নেতা সেটা জিত করবেন এবং সেটা তিনি করে দেখাবেন সমস্ত স্রোতের বিপরীতে গিয়ে। 1 বছর পরে, 1.5 বছর পর, 2 বছর পরে নেতা বুঝবে যে মানে জনগণ বুঝবে যে নেতা সঠিক, আমরাই মানে যেটা বুঝতে পারিনি। এর অর্থ যে নেতা বেশিরভাগ ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নেয় এগুলো সাধারণ মানুষের দৃষ্টিতে অবাস্তব, সাধারণ মানুষের দৃষ্টিতে অসম্ভব এবং সাধারণ মানুষের কাছে অজনপ্রিয়। কেউ তালি বাজাবে না। নেতা সেই স্রোতের বিরুদ্ধে গিয়ে তিনি সেই সিদ্ধান্ত নিয়ে সফল হবেন প্রথমে, এরপর জনগণ তাকে স্মরণ করবে, সার্থক হবে। আজ যদি আপনি লিকুয়ানের কথা চিন্তা করেন, আজ যদি আপনি নরেন্দ্র মোদীর কথা চিন্তা করেন, আজ যদি আপনি মাহাথির মোহাম্মদের কথা চিন্তা করেন, মালয়েশিয়ার আধুনিক মালয়েশিয়ার জনক, ইভেন দেং জিয়াওপিং চীনের, এবং বর্তমান যে শি জিনপিং তিনি, এবং আপনি যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কথা চিন্তা করেন, এবং এই যে আয়াতুল্লাহ আলী খামেনি যিনি মারা গেলেন, ইরানের ধর্মীয় নেতা, তাদের প্রতিটি সিদ্ধান্ত ছিল আপাত দৃষ্টিতে জনবিরুদ্ধ। কেউ কেউ বলছেন এটা দেশদ্রোহী, কেউ কেউ বলেছেন এরা কাফের, কেউ কেউ বলেছেন যে এরা মুনাফেক, কেউ কেউ বলছেন এরা দেশটাকে শেষ করে দিয়েছে। কিন্তু প্রায় প্রতিটি মানুষ জীবন সাহানি এসে মানুষের সার্থকতা লাভ করেছে, এবং এই কথাটাই লিকুয়ান বলার চেষ্টা করেছেন। তো লিকুয়ান যে কথাগুলো বলেছেন, আবার একই কথা মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডমে, বিখ্যাত বইতে তার। তিনি বলেছেন যে একজন নেতার জীবনে দুটো সুযোগ আসে, দুটো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। একটি পরিবেশ হলো নেতা জনগণের কথা মতো চলে, আর জনগণের কথা মতো যখন নেতা চলে তখন সেই রাষ্ট্রে, সেই রাজ্যে কখনো উন্নয়ন হয় না এবং কল্যাণ আসে না। আরেকটি ব্যাপার হলো নেতা জনগণকে বাধ্য করে তার হুকুম মানতে। এই যে সিদ্ধান্ত নিতে যে নেতা সফল হন, তিনি সার্থকতা লাভ করেন। আবার লিকুয়ানে ফিরে আসি, বক্তব্য দীর্ঘায়িত করব না। লিকুয়ান বলেছেন যে কোনো অবস্থাতে, যে কোনো পর্যায়ে যদি জনগণের ট্রলের শিকার হন নেতাকে নিয়ে যদি মানুষ ঠাট্টা করে, মস্কারা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে এবং মনে করে যে নেতা তার চেয়ে কম বুঝে, নেতা তার চেয়ে কম শিক্ষিত, নেতা তার চেয়ে দুর্বল, নেতাকে নিয়ে মকারি, ইংরেজিতে উনি শব্দটা ব্যবহার করেছেন যে নেতাকে নিয়ে যারা মকারি করে, মক করে, ঠাট্টা মস্কারা করে, এই নেতা জীবনে কখনো সফল হতে পারে না। কখনো তার ঘরের ভেতরে, কিচেন ক্যাবিনেটে, রাষ্ট্র পরিচালনায় তার কমান্ড প্রতিষ্ঠিত হয় না। সে কখনো কোথাও কমান্ড প্রতিষ্ঠিত করতে পারে না, লিকুয়ানের বক্তব্য। তো এই বিষয়গুলো জাস্ট আমি ইতিহাস থেকে
পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখন আপনারাই সিদ্ধান্ত নেন। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তার মধ্যে নেতৃত্বের যে গুণাবলীগুলো কোন পর্যায়ে আছে, তিনি কতটা সফল হবেন বা তিনি কতটা সফলতার সঙ্গে দেশ চালাচ্ছেন, আগামী দিনে আমাদের এই দেশ জাতি তার নেতৃত্বে কোন মাকামে গিয়ে বা কোন গন্তব্য গিয়ে পৌঁছবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।